প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। লাউয়াছড়া জাতীয় উদ্যান আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের এক বৈশিষ্ট্যপূর্ণ চিরসবুজ বন। এখানে রয়েছে দেশের বিপন্ন ও মহাবিপন্ন বেশ কিছু বন্যপ্রাণী ও উদ্ভিদের আবাস। জীববৈচিত্র্যে সমৃদ্ধ হওয়ায় এই জাতীয় উদ্যানটি বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি মানুষের চিত্তবিনোদনের এক আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। আমাদের আজকের পর্ব লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে। এ বিষয়ে আলোচনা করব প্রধান বন সংরক্ষক জনাব মোহাম্মদ ইউনুস আলীর সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের মৌলভীবাজার জেলার পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনাঞ্চলের একটি অংশ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। টিলাময় ভৌগোলিক গঠন, ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে বৈচিত্র্যময় উদ্ভিদরাজির এক অপূর্ব সমাহারে গড়ে উঠেছে এখানকার প্রতিবেশ ব্যবস্থা। আর এই উদ্ভিদরাজির কারণেই এই উদ্যান নানা রকম বন্য প্রাণীর এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। জীববৈচিত্র্যের সমাহারের কারণে এই অরণ্য দেশের উত্তর পূর্বাঞ্চলকে প্রাকৃতিক শোভামণ্ডিত এক অঞ্চলে পরিণত করেছে। দর্শনার্থীদের চিত্ত বিনোদনের পাশাপাশি এই উদ্যান জীববিজ্ঞানের নানা ধরনের গবেষণার দ্বারও উন্মোচন করেছে। এই উদ্যানে ছোট ছোট টিলার মাঝে সারাক্ষণ কলকল ছন্দে বয়ে চলে অসংখ্য পাহাড়ি ছড়া। এই ছড়াগুলোই মূলত এই অরণ্যে প্রাণের সঞ্চার করে। উদ্যানের সিক্ত মাটিতে দেখা যায় উদ্ভিদ বৈচিত্র্যতা। বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ সমগ্র বনেই ছড়িয়ে আছে। নানা রঙের বুনো ফুলে ভরপুর থাকে এখানকার ঝোপঝাড়গুলো। বুনো ফুলগুলো রঙের পসরা সাজিয়ে উদ্যানের সবুজের মাঝে এনেছে বাহারি রঙের বৈচিত্র্যতা। অর্কিডের ফুল এই বৈচিত্র্যময়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। এমন উদ্যান শুধু বন্য প্রাণী নয়, মানব মনকেও পরিযায়ী করে তোলে।
উদ্যানে দেখা যায় নানা রকম আরোহী বা লতা জাতীয় উদ্ভিদ। সর্পিল আকারে এরা বৃক্ষের গা বেয়ে এঁকে বেঁকে আরোহণ করে। আশ্রয়দাতা এই বৃক্ষগুলোই উদ্যানের স্বকীয়তা ধরে রেখেছে যুগ যুগ ধরে। গর্জন, ডুমুর, তেলসুর, কড়ই, চিকরাশি, সেগুন, লোহাকাঠ, চাপালিশ প্রভৃতি এ উদ্যানের প্রাধান্য বিস্তারকারী বৃক্ষ। সারা উদ্যান জুড়েই কম বেশি চোখে পড়ে এই বৃক্ষগুলো। এদের পাশাপাশি এখানে আছে বেশ কিছু বাঁশ ও বেত বাগান। লাউয়াছড়া জাতীয় উদ্যানের এমন বৈচিত্র্যময় উদ্ভিদরাজিকে ঘিরে আবাস গড়েছে এক বিশাল প্রাণীরাজ্য। এখানকার মাটিতে উদ্ভিদের ডাল, কাণ্ড ও পাতায় বিচরণ করে নানা ধরনের কীটপতঙ্গ। এদের গুঞ্জনে সারাক্ষণই বন মুখরিত থাকে। বিচিত্র রঙের নানা প্রজাতির মাকড়সা দেখা যায় এই উদ্যানে। সুনিপুণ দক্ষতায় গাছের ডালে এরা চমৎকার বাসা তৈরি করে। বনফুলের রঙে গন্ধে আকৃষ্ট হয়ে উড়ে বেড়ায় বর্ণিল প্রজাপতি, মথ ও ঘাসফড়িংয়ের দল। এই বন উভচর প্রাণীতেও বেশ সমৃদ্ধ। ছড়ার পাশে বা স্বচ্ছ পানিতে ভেসে বেড়ায় বিভিন্ন প্রজাতির ব্যাঙ ও ব্যাঙাচি। এদের মধ্যে ঝিঁঝি ব্যাঙ, চীনা ব্যাঙ, আবর্জনাভুক ব্যাঙ, পটকা ব্যাঙ ও লাল চীনা ব্যাঙ অন্যতম। গেছো ব্যাঙের বিভিন্ন প্রজাতির দেখা মেলে ছড়ার পাশের বৃক্ষগুলোতে। বাংলাদেশের সরীসৃপ প্রজাতির প্রাণীদের একটা বড় অংশের বাস লাউয়াছড়া বনে। তক্ষক, অঞ্জন, গুইসাপ সহ নানা রকম লিজার্ড জাতীয় প্রাণীদের দেখা যায় বনের ঝোপঝাড়ে। জীবন ধারণের তাগিদে এরা মাঝে মাঝে গাছেও আরোহণ করে। বিভিন্ন প্রজাতির বিষধর ও অবিষধর সাপের আবাস এই বন। তবে অধিকাংশ প্রজাতি অবিষধর। সাপের বেশিরভাগ প্রজাতি মাটিতে বাস করলেও কেউ কেউ আবার বৃক্ষবাসী। আমাদের দেশের সবচেয়ে বড় আকারের সরীসৃপ অজগর সাপ এখনো টিকে আছে এই উদ্যানে। এছাড়াও দাঁড়াস, গোখরা, কেউটে, টোরা গেছো সাপ, ঘরগিন্নি প্রভৃতি সাপের আবাসস্থল এই অরণ্য। সরীসৃপের পাশাপাশি বিভিন্ন প্রজাতির হাজারো পাখির স্বর্গরাজ্য এই উদ্যান। বনের ঝোপঝাড়ে দেখা যায় বনমোরগ, মৌটুসি, টুনটুনি, চুটকি, বুলবুল ও ছাতারে পাখিদের। ফিঙে, পাতা বুলবুলি, ঘুঘু, হরিয়াল, কাঠঠোকরা, ময়না, টিয়া,
ধনেশ, হাড়ি চাচা প্রভৃতি পাখির কলকাকলিতে সারাক্ষণই মুখরিত থাকে এই উদ্যান। নানা প্রজাতির স্তন্যপায়ী এই উদ্যানের জীববৈচিত্র্যকে করেছে সমৃদ্ধ। সজারু, মেছোবাঘ, বাগডাস প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীর বিচরণ এখানে। এদের পাশাপাশি মায়া হরিণের নির্মল পদচারণায় বন যেন প্রাণবন্ত হয়ে ওঠে। স্তন্যপায়ী প্রাণী কাঠবিড়ালি ও বেজি এই উদ্যানের অন্যতম বাসিন্দা। বানর ও হনুমানের বেশ কয়েকটি প্রজাতি দেখা যায় এই উদ্যানে। দলবদ্ধ স্বভাবের এই প্রাণীরা বেশিরভাগ সময়ই বনের বড় ও মাঝারি ফলজ বৃক্ষে বিচরণ করে খাবারের সন্ধানে। অনেক সময় এরা বাঁশবাগানেও বিচরণ করে। এই বনে দেখা যায় বিপন্ন প্রাণী উল্লুক, যারা বনের উঁচু বৃক্ষেই বেশিরভাগ সময় পার করে। এমন বৈচিত্র্যময় প্রাণী আর উদ্ভিদের সমাবেশে এ উদ্যানের প্রতিবেশ ব্যবস্থা টিকে আছে শত শত বছর ধরে। কিন্তু বনের ভিতরে রাস্তা বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে। প্রতিনিয়ত যানবাহনের অবাধ চলাচল বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। তাছাড়া বনভূমি উজাড় করার ফলেও বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজননভূমি ধ্বংস হচ্ছে। ফলে উদ্যানের বেশ কিছু প্রাণী আজ মহাবিপদগ্রস্ত। সেই সাথে বিপদগ্রস্ত এই উদ্যানের সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা। সহ ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে উদ্যান সংরক্ষণে কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তবে তা পর্যাপ্ত নয়। প্রয়োজন জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যবস্থাপনা পদ্ধতির যথাযথ প্রয়োগ। তবেই টিকে থাকবে আমাদের দেশের এই অনন্য প্রতিবেশ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ ইউনুস আলীর সাথে। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনি তো বহু বছর ধরে বন বিভাগের সাথে জড়িত এবং এখন আপনি প্রধান বন সংরক্ষক। জি। আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সিলেট অঞ্চলে লাউয়াছড়া, এর জীববৈচিত্র্য নিয়ে আমাদের একটু বলবেন। বাংলাদেশে যে যতগুলো আমাদের চিরহরিৎ বন, যেটা এভারগ্রিন ফরেস্ট বলে, তার একটি অংশ হলো সিলেটের এই বনাঞ্চল। উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্য একটা আইকনিক স্পেসিস আছে, সেটা হলো হুরলুক গিবন, এবং এছাড়া আপনার মায়া হরিণও আছে এবং বিভিন্ন ধরনের বানর রয়েছে সেখানে।
লাউয়াছড়ার যে যত ধরনের উদ্ভিদ আছে, যেমন আপনার মনে করেন যে মূল উদ্ভিদটা ওখানে চাপালিশ গাছ, তারপর হাড়গাজা আছে, তারপরে বিভিন্ন ধরনের চিরহরিৎ বনে যে ধরনের গাছ আছে চট্টগ্রাম অঞ্চলে, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, প্রায় সব গাছেই এই লাউয়াছড়াতে আছে। আচ্ছা, যেসব উদ্ভিদ কিংবা প্রাণী বিপন্ন অন্য এলাকায়, এই ধরনের প্রাণী এবং উদ্ভিদ তো এখানে আছে, তাই না? হ্যাঁ, যেমন বৈলাম, চালমুগরা, এই যে দুইটা একটা বিপন্ন প্রায় আছে উদ্ভিদ আছে, সেগুলি কিন্তু এখানে পাওয়া যায়। আরও আমাদের কিছু আছে যেগুলো আমরা পরে রোপণ করেছি, সবগুলি কিন্তু লাউয়াছড়া প্রাকৃতিক বন না। লাউয়াছড়ার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এইখানকার কৃত্রিমভাবে যে বনটা সৃষ্টি করা হয়েছে, এইটা এখন মনে হয় প্রাকৃতিক বন। এটি প্রাকৃতিক বনের অংশ। প্রাকৃতিক বনও রয়েছে, কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু মানে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে, কিন্তু ইট হ্যাজ বিকাম ন্যাচারালাইজড। আচ্ছা, এই সুন্দর একটি জাতীয় উদ্যান এর ব্যবস্থাপনা নিয়ে একটু বলবেন আমাদের? এই জায়গাটি ব্যবস্থাপনা পূর্বে বন বিভাগ যে প্রথাসিদ্ধ যে ব্যবস্থাপনা ছিল সেটা করত। এরপরে নিসর্গ সহায়তা প্রকল্প যখন আসে 2003-04 সন থেকে, তখন আমরা এই যে আমাদের যে সহ ব্যবস্থাপনা পদ্ধতি, সেই পদ্ধতি আমরা ওখানে চালু করেছি। বন বিভাগ এখানে শুধু তাদের রেগুলেটরি যে সার্ভিসগুলো আছে কাস্টোডিয়ান হিসেবে ব্যবহার করে, কোনো ম্যানেজমেন্টে বন বিভাগের তেমন কোনো নেই। এই যে যারা কো ম্যানেজমেন্টে জড়িত, তারা কি লোকাল লোক? হ্যাঁ, এটা সবাই লোকাল। কো ম্যানেজমেন্ট কমিটি যে সভাপতি এবং যে যারা কোষাধ্যক্ষ, সহসভাপতি, এই সমস্ত পদগুলো হলো স্থানীয়, এবং তবে মেম্বার সেক্রেটারি যেটা বন বিভাগের স্থানীয় রেঞ্জ অফিসার, আর বাকি পদগুলি গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমাদের এই পদগুলো। এই কো ম্যানেজমেন্টের দ্বারা কি সুফল পাচ্ছেন? অবশ্যই সুফল পাচ্ছি, কারণ কো ম্যানেজমেন্টের আওতায় রয়েছে যেমন পিপলস ফোরাম রয়েছে, তারপরে ভিলেজ কনজারভেশন ফোরাম রয়েছে সেখানে, এবং আরও রয়েছে আমাদের যে সিপিজি কমিউনিটি পেট্রোল গ্রুপ। আমাদের কমিউনিটিতে যারা কমিউনিটি পেট্রোল গ্রুপের যারা সদস্য, স্থানীয় লোক, তাদের নিয়ে আমরা এই যে বনটাকে পাহারা দিচ্ছি। আচ্ছা, এই বনের মূলত হুমকি কি? শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ যাওয়ার পথে যে রাস্তাটাই বনের মধ্য দিয়ে প্রবাহিত, এবং এখানে প্রতিদিন শত শত যানবাহন চলে। এই যানবাহনের নিচে মাঝে মাঝে আমাদের যে বন্যপ্রাণী আছে, সরীসৃপ আছে, তো এইগুলো, এবং অনেক সময় যে আমাদের বানর আছে, সেগুলি গাড়ির নিচে পড়ে। আরেকটি জিনিস যেটা রেল লাইন, হ্যাঁ, রেল লাইন রয়েছে একটা, ঢাকা এবং সিলেট যে রেল লাইন, এইটাও এই বনের মধ্য দিয়ে প্রবাহিত। সেখানেও মাঝে মাঝে দু একটি বন্যপ্রাণী, বিশেষ করে বন্যপ্রাণী, সেগুলি গাড়ির নিচে পড়ে। ঝড় হলে সেই রেল লাইনের উপরে গাছ পড়ে, অনেক সময় গাছ পড়লে সেখানে ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয়। এছাড়াও ওই এলাকাতে একটি গ্যাস কূপও রয়েছে, সেখানেও একসময় একটা এক্সপ্লোরেশন হয়েছিল, আপনারা হয়তো জানেন। তবে এই বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র বা জাতীয় উদ্যান ব্যবস্থাপনা করার জন্য এই যে দুইটি রেল লাইন এবং রাস্তাটি একটা প্রতিবন্ধকতা মূলত। এই ব্যাপারে কি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমরা আমাদের যে স্থানীয় বিশেষ করে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছ থেকে আমরা এই ধরনের একটি পরামর্শ পেয়েছিলাম, এবং স্থানীয় সিএমচিও এইভাবে চিন্তা করে যে এই রাস্তাটা যদি একটু শিফট করে দেওয়া যেত, যদি সরকার মনে করে, এবং স্থানীয় যারা পলিসি মেকার যারা রয়েছে, রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, তারপরে সিভিল সোসাইটি রয়েছে, প্রশাসনের যারা যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, তারা যদি সবাই মিলে একটা ঐক্যমত্য সৃষ্টি হয়, তাহলে এই একটা বিকল্প রাস্তা তৈরি করা সম্ভব। তাতে এটার একচ্ছত্র ব্যবস্থাপনাটা খুব সংহত হবে বলে আমি বিশ্বাস করি। আর এই উদ্যানের আপনার যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলো অনেক জায়গায় তো নেই, যেই প্রাণীগুলোকে এখানে গেলেই দেখা যায়। এই প্রাণীগুলোকে রক্ষা করার জন্য কি আপনারা কোনো বিশেষ পদ্ধতি কি নিচ্ছেন? আপনি জানেন যে এই চিরহরিৎ বনের একটা বৈশিষ্ট্য হলো যে এই বনে প্রচুর পরিমাণ জলজ যে প্রাণী সেগুলিও থাকার কথা, যেমন বিশেষ করে যেখানে সরা রয়েছে, খাল রয়েছে, সেগুলি অনেকাংশে শুকিয়ে গেছে, বিভিন্ন কারণে শুকিয়েছে। পার্শ্ববর্তী অনেক জায়গায় মনে করেন যে আনারস চাষ হয়, সেখান থেকে অনেক সিলটেশন হয়, সেই সিলটেশনগুলি এই সরার ভিতর পড়েছে, সরায় পড়ার কারণে সরার নাব্যতা নষ্ট হয়ে গেছে। এই পানি বন্যপ্রাণীর বিশেষ বাঁচার জন্য এবং এই বংশবৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, সেই পানিটা যাতে সৃষ্টি করা যায় সেই ধরনের একটা কর্মসূচি আমরা গ্রহণ করব। আর যেই জিনিসটি আমরা করব সেটি হলো, কখনোই আমরা লাউয়াছড়া এই জাতীয় উদ্যানের মধ্যে এই ধরনের কোনো বিপণন বা পর্যটন আকর্ষণ করার মতো কোনো ব্যবস্থা, দোকানপাট, এগুলি আমরা
নিরুৎসাহিত করব এবং আমরা এটা স্ট্রিক্টলি কঠোরভাবে আমরা নিয়ন্ত্রণ করব। এটা এই বনে কি গবেষণা করার জন্য কোনো ফ্যাসিলিটি আপনারা প্রোভাইড করছেন? লাউয়াছড়ার ক্যারিং ক্যাপাসিটি কত, প্রতিদিন কত পর্যটক এটা ধারণ করতে পারবে, এইটির একটি গবেষণা হয়েছে। এছাড়া এখানকার একটা জিআইএস ম্যাপ তৈরি হয়েছে যে এখানকার আয়তন কত এবং আয়তনের এই ল্যান্ড ইউজটা কীরকম আছে। টোটাল উদ্যানটির সাইজ কত? 1250 হেক্টর, 1250 হেক্টর। এখানে কি ধরনের উদ্ভিদ প্রজাতি আছে এবং প্রাণী বৈচিত্র্য আছে সেগুলোর একটা বিস্তারিত গবেষণা হওয়া দরকার। আমি মনে করি একটা এক্সস্টিভ গবেষণা হওয়া দরকার। যদি কোনো গবেষণা প্রতিষ্ঠান এগিয়ে আসে বা যদি কোনো এই ধরনের প্রতিষ্ঠান হোক, ব্যক্তি হোক বা কোনো বিশ্ববিদ্যালয় হোক, তারা যদি এগিয়ে আসে এবং খুব যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে যে কিভাবে তারা এটি করতে পারে, সেটা করলে আমরাও আমার সহযোগিতা করতে পারি। যদি কেউ এইভাবে এগিয়ে আসে আমরা সহযোগিতা করব। এই বনকে সমৃদ্ধ করার জন্য কি আপনাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? আমাদের এই বনকে সমৃদ্ধ করার হলো যে সমস্ত জায়গা মাঝে মাঝে প্রাকৃতিক এবং মানুষের সৃষ্টির কারণে যেগুলি মানে পতিত হয়ে যায়, ওই জায়গার উপযোগী প্রজাতি দিয়ে আমরা যাতে এই কিছু গাছ লাগিয়ে দেব যাতে মূল বনের সাথে একটা সংশ্লিষ্টতা গড়ে ওঠে এবং তারা এই ইকোসিস্টেমটাকে খুব ইনট্যাক্ট করা যায়। এটা কিন্তু মানুষের বিকল্প কর্মসংস্থান হচ্ছে অনেক। ওখানে একজন মহিলা আছে যে বিদেশি ট্যুরিস্টরা তার সাথে ইন্টারনেটে যোগাযোগ করে এবং ওখানে ট্যুর গাইড রয়েছে। এখানে আমরা কিছু ন্যাচারাল ইন্টারভেনশন সেন্টার করেছি একটা, এবং সেটাও কিন্তু আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডকে আমরা উৎসাহিত করব, তবে অবশ্যই উপনিবেশের উপর হুমকি সৃষ্টি করে এই ধরনের কর্মকাণ্ড আমরা অ্যালাউ করব না। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সুধী দর্শকদের কাছে আমার কৃতজ্ঞতা। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনের অভ্যন্তরে 1250 হেক্টর জায়গা জুড়ে 1996 সালে প্রতিষ্ঠিত হয় লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যানে বাস করে চিকিলা ফুলেরি, যারা প্রায় 14 কোটি বছরের পুরনো উভচর প্রাণী। শুধুমাত্র লাউয়াছড়া জাতীয় উদ্যানেই বাস করে প্রায় 250 প্রজাতি পাখি। ডেনমার্কের নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক পৃথিবীর সর্ববৃহৎ জাতীয় উদ্যান, যার আয়তন প্রায় 9,72,000 বর্গ কিলোমিটার। 1872 সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাতীয় উদ্যান। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন মাছরাঙা পাখিটিকে বাংলাদেশের প্রায় সর্বত্রই দেখা যায়। সঠিক উত্তরটি হল বি, ছোট মাছরাঙা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন জাকিয়া উম্মে জান্নাত, 6ষ্ঠ শ্রেণী, রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, রংপুর। অভিনন্দন আপনাকে। iExpress-এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এ, মৌলভীবাজার, বি, হবিগঞ্জ। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা যোগাযোগ করুন 01773 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org। এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, মানুষের নানাবিধ কর্মকাণ্ডে এদেশের বেশ কিছু বন আজ ধ্বংসের দ্বার প্রান্তে। তবে লাউয়াছড়া জাতীয় উদ্যান এখনও অন্যান্য বনের তুলনায় কিছুটা ভালো অবস্থায় রয়েছে। জীববৈচিত্র্য সমৃদ্ধ এই উদ্যানটি সংরক্ষণে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।